সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে রাজগঞ্জের তৃণমূলের মহামিছিল। কেন্দ্রীয় বাজেটে আশা না পুরিল, বাজেট নিয়ে হতাশ উত্তরের চা মহল। 25 বছরের শিক্ষকতা জীবনের রীতি, প্রিয় শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে বর্ণময় বিদায় সংবর্ধনা। এবার আসছে বিস্তারিত সংবাদে। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে রাজগঞ্জে তৃণমূলের মহামিছিল, বিজেপিকে কড়া হুঁশিয়ারি কৃষ্ণ দাসের। এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে রাজগঞ্জে তীব্র আন্দোলনে নামল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এসসি ওবিসি জেলা সভাপতি কৃষ্ণ দাসের ডাকে বৃহস্পতিবার রাজগঞ্জের বেলাকোবায় অনুষ্ঠিত হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। সেই ডাকে সাড়া দিয়ে কয়েক হাজার মানুষ মিছিলে পা মেলান। বিক্ষোভ মিছিল শেষে একটি জনসভা অনুষ্ঠিত হয়। জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ জানিয়ে কৃষ্ণ দাস বলেন, এসআইআর এর নামে যদি কোনো জেনুইন সাধারণ মানুষের নাম কাটা যায় তাহলে বিজেপির কোনো নেতাই বাড়িতে থাকতে পারবেন না। কৃষ্ণ দাসের বক্তব্যে স্পষ্ট, এসআইআর ইস্যুকে কেন্দ্র করে আগামী দিনে আন্দোলন আরও তীব্র হবে এবং বিজেপির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে তৃণমূল কংগ্রেস মাঠে নেমেছে। একদম লিমিট নেই, আনলিমিট পাঠাচ্ছে। এক বুথে 400-500 এইভাবে পাঠাচ্ছে। মানুষের সামান্য নামের বানানের ভুল, তাও সেই জায়গায় নোটিশ পাঠাচ্ছে। এই যে নোটিশ পাঠায় ভোটের নাম বাদ দেওয়ার যে একটা পরিকল্পনা, তার বিরুদ্ধে আমাদের আজকের এই মিছিল। এসআইআর এর বিরুদ্ধে মিছিল, কেন্দ্র সরকারের বিরুদ্ধে মিছিল, কেন্দ্র সরকারের দমন ভীষণ নীতির বিরুদ্ধে আমাদের মিছিল। আমাদের মিছিল বাংলা যেভাবে বাঙালি এবং বাংলার উপরে যে অত্যাচার, তার বিরুদ্ধে আমাদের মিছিল। তো এভাবে বাংলা ভাষায় কথা বললে আজকে বিভিন্ন রাজ্যে মারধর হচ্ছে, বিভিন্ন রাজ্যে অত্যাচার করা হচ্ছে, বাঙালিদের মারিয়ে ফেলা হচ্ছে এবং বাঙালিদের ভোটের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। যে বাংলার মানুষ ভারতবর্ষকে স্বাধীনতা দিয়েছেন, যে বাংলার মানুষ ভারতবর্ষকে রাস্তা দেখিয়েছেন, সেই বাংলার আজকে দুর্দিনের জন্য আমরা মিছিল করছি এবং কেন্দ্র সরকারকে উপযুক্ত জবাব আমরা দিব। কেন্দ্রীয় বাজেটে আশা না পুরিল, বাজেট নিয়ে হতাশ উত্তরের চা মহল। উত্তরবঙ্গের চা শিল্পের উন্নয়ন নিয়ে একটি কথাও খরচ করা হয়নি কেন্দ্রীয় বাজেটে। এর আগে একাধিক আশ্বাস দেওয়া হয় কেন্দ্রের তরফে, তবে বাজেটে সে সবের প্রতিফলন না হওয়ায় তিমিরেই রয়ে গেল উত্তরের অন্যতম প্রধান অর্থকরী ক্ষেত্র। দেশের মোট চা উৎপাদনের কম বেশি 55 থেকে 60% আসে ক্ষুদ্র চা বাগানগুলি থেকে। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার কয়েক লক্ষ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষুদ্র চা চাষের সঙ্গে যুক্ত। সম্প্রতি বাজেট পেশের বেশ কিছু আগে ক্ষুদ্র চা চাষী সমিতির তরফে একটি মেমোরেন্ডাম পাঠানো হয় কেন্দ্রীয় অর্থ ও বাণিজ্য মন্ত্রকের কাছে। কৃষিজীবীর স্বীকৃতি দাবি করেন ক্ষুদ্র চা চাষীরা, তবে সে গুড়ে বালি। বাজেটে এই তকমা দেওয়া হয়নি তাদের। এই স্বীকৃতি পেলে অন্য কৃষিজীবীদের জন্য প্রধানমন্ত্রীর যে 18টি প্রকল্প রয়েছে তার সুবিধা পেতেন ক্ষুদ্র চা চাষীরা। এমনকি বিশ্ববিখ্যাত দার্জিলিংয়ের চায়ের জন্য কোনো বরাদ্দ নেই বাজেটে। সংগঠনের সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী বলেন, পশ্চিমবঙ্গ, অসম, কেরল ও তামিলনাড়ুতে ভালো চায়ের চাষ হয়। দেখুন, আমাদের খুব আশা ছিল এই বছর যে যেহেতু সারা ভারতবর্ষের যে 4টি রাজ্য যারা চাই মেন তাদের উৎপাদনকারী ফসল বলতে গেলে, যেমন আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুতে এবছর ভোট, বিধানসভার ভোট। তো আমরা খুব আশা করেছিলাম যে অ্যাটলিস্ট কেন্দ্রীয় বাজেটে মাননীয় অর্থমন্ত্রী চা শিল্পের জন্য কিছু একটা প্যাকেজ ঘোষণা করবেন। এবং আমাদের দীর্ঘদিনের দাবি, যারা ক্ষুদ্র চা চাষী তাদের দীর্ঘদিনের দাবি ছিল, তারা ভারতবর্ষের আজকে 55% অংশীদার এবং ভবিষ্যতে চায়ের কিন্তু চা শিল্পের তারাই মেইন কারিগর। তাদের আমরা একটা প্রি বাজেট মেমোরেন্ডামও পাঠিয়েছিলাম মাননীয় অর্থমন্ত্রীকে, যে ক্ষুদ্র চা চাষীদের ফার্মার স্ট্যাটাস দিয়ে তাদেরকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে 18টা ফার্মার ওয়েলফেয়ার স্কিম আছে তাতে যাতে অন্তর্ভুক্ত করা যায়, তার জন্য আমরা চিঠি দিয়েছিলাম।
কিন্তু বাজেটের প্রাথমিকভাবে যা দেখলাম তাতে চা শিল্পের জন্য কিছু লেখা নেই, এবং তার জন্য আমরা চূড়ান্ত হতাশাগ্রস্ত। আর এর চেয়েও বড় কথা যে দার্জিলিং আমাদের একটা বড় ব্র্যান্ড একটা, এবং দার্জিলিং প্যাকেজ, সেই দার্জিলিং প্যাকেজের জন্য কিন্তু রিভাইভাল প্যাকেজও কিছু নেই। এবং আপনারা জানেন যে গত সপ্তাহে একটা এফটিএ হয়েছে নতুন চা, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে, যেখানে চাও অন্তর্ভুক্ত আছে। আমরা ভেবেছিলাম যে এই এক্সপোর্টের ক্ষেত্রেও কিছু ইনসেনটিভ দেওয়া হবে পার্টিকুলারলি চা শিল্পের জন্য, সেটাও নেই। তো প্রাথমিকভাবে যেটা আমাদের মনে হয়েছে যে চা শিল্পের জন্য এখানে কিছুই নেই। কিন্তু আজকে আত্মনির্ভর ভারত বা বিকশিত ভারতের কিন্তু উজ্জ্বল এবং সবচেয়ে বড় দৃষ্টান্ত এই ক্ষুদ্র চা চাষিরা, যারা ভারতবর্ষকে মানে আপনার সাস্টেনেবল সাপ্লাই দিয়ে যাচ্ছে, এবং ভারতবর্ষকে পৃথিবীর মানচিত্রে চায়ের একটা বড় জায়গা কিন্তু তারা করতে সহায়তা করেছে। তো আশা করছি যে হয়তো পরবর্তীতে বাজেট বরাদ্দ যদি আসে তাহলে চা শিল্প লাভবান হবে। অপরদিকে দেখুন, নারকেল যারা চাষি তারা বড় প্যাকেজ পেল, কাজু চাষি তারা প্যাকেজ পেল, যারা পশু পালন করবে তারাও প্যাকেজ পেল। কিন্তু আমরা বলি না, চায় পিও মাস্ট জিও। তো আমরা যারা চা চাষি বা চা শিল্প যুক্ত, আমরা কিন্তু খুবই হতাশাগ্রস্ত, এবং আমরা খুব বুড়া অক্তের মধ্যে দিয়ে আমরা যাব বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। পিনাকি শীলের রিপোর্ট, এবি নিউজ। দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত এক, গুরুতর আহত আরেকজন। শনিবার গভীর রাত্রে দুর্ঘটনা ঘটে ধূপগুড়ি ময়নাগুড়ি জাতীয় সড়কের ধূপগুড়ি সংলগ্ন ময়নাতলি হিমঘর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এশিয়ান হাইওয়ে ছেড়ে মহাসড়কের ওপরে ওঠার সময় বুঝতে না পেরে একটি লরি উল্টে রাস্তার দিকে এগোতে থাকে। সেই সময় অপর দিক থেকে আসা আরেকটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে দুটি লরির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি দমকল বাহিনী আর পুলিশ। তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। বাকি অপরজনের অবস্থা আশঙ্কাজনক। কোন জায়গায় দুর্ঘটনা? এই ময়নাতলি হিমঘর। কি গাড়ি ছিল? এই দুইটাই লরি। মুখোমুখি সংঘর্ষ হয়? হ্যাঁ মুখোমুখি সংঘর্ষ? হ্যাঁ, মুখোমুখি সংঘর্ষ হচ্ছে। ওই ঝুমুর যে রাস্তাটা আছে না, ওই রাস্তাটার ক্রসিং রাস্তাটা নিরন্তর হাওয়ায় উল্টার রাস্তা চলে আসছে। উল্টো দিকে আসছে একটা গাড়ি? হ্যাঁ, ওইটা এসে এইটার সঙ্গে এটা কয়টার দিকের ঘটনা? রাত্রি 1টা-1:30 হবে। কিভাবে টের পাইলেন? বিকার শব্দ পাইলাম। আসছিলেন না, ঠান্ডার জন্য বেরিয়েতে। আজকে আসছিলেন? হ্যাঁ, আজকে সকালে এসে দেখতেছি এই অবস্থা। কি শুনলেন? কয়জন মারা গেছে? ড্রাইভার তো ওখানে স্পটে মারা গেছে। স্পটে মারা গেছে। ধীমান রায়ের রিপোর্ট। জলপাইগুড়িতে পথশ্রী প্রকল্পে 3টি রাস্তার শুভ শিলান্যাস। শিক্ষার্থীদের জন্য স্বপ্নপূরণ প্রকল্পের ঘোষণা। জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে পথশ্রী প্রকল্পের আওতায় 3টি নতুন রাস্তার শুভ শিলান্যাস করলেন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। রবিবার প্রথমে পুরসভার 19 নম্বর ওয়ার্ডে একটি এবং পরবর্তীতে 15 নম্বর ওয়ার্ডে 2টি, মোট 3টি রাস্তার আনুষ্ঠানিক শিলান্যাস সম্পন্ন হয়। শুধু রাস্তা নির্মাণই নয়, এদিন পুরসভার পক্ষ থেকে শিক্ষাক্ষেত্রে এক অভিনব উদ্যোগের কথা ঘোষণা করেন চেয়ারম্যান। মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য স্বপ্নপূরণ নামে একটি নতুন প্রকল্পের সূচনা করা হয়। এই প্রকল্পের মাধ্যমে কাউন্সিলরদের সহযোগিতায় প্রতিটি পরীক্ষার্থীর হাতে একটি করে পরীক্ষার ক্লিপবোর্ড ও 2টি কলম তুলে দেওয়া হবে। জলপাইগুড়ি পুরসভার তরফে এই ধরনের উদ্যোগ এই প্রথম বলে জানান চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়। এদিন 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তপন বন্দ্যোপাধ্যায় জানান, তার ওয়ার্ডে মোট 3টি রাস্তার জন্য আবেদন করা হয়েছিল এবং আনন্দের সঙ্গে তিনি জানান সেই 3টি আবেদনই অনুমোদিত হয়েছে। আজকে সকাল থেকে আমরা যে যাত্রা শুরু করেছি তাতে প্রথমে আমরা একটা নতুন প্রকল্প জলপাইগুড়ি পৌরসভা শুরু করলো, সেটা হচ্ছে স্বপ্নপূরণ। মাধ্যমিক, আইসিএসসি, সিবিএসসি এবং পরবর্তীকালে উচ্চ মাধ্যমিকে সমস্ত ছাত্রছাত্রী যারা শহরে পরীক্ষা দিচ্ছে, আমরা তাদেরকে, আমি নিজে একটা উদ্বোধন করে কাউন্সিলরদের মাধ্যম দিয়ে আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের হাতে একটা রাইটিং ক্লিপবোর্ড এবং 2টো করে পেন পৌঁছে দিচ্ছি। এটা তাদেরকে শুভেচ্ছা। আজকের ছাত্র, আজকের ছাত্রী, কালকে বাংলার ভবিষ্যৎ, তারা যেন শিক্ষার আলোকে আলোকিত হয়। এটা এই মানে অভিনব প্রকল্প জলপাইগুড়ি পৌরসভা 140 বছর ইতিহাসে প্রথমবার শুরু। এছাড়া আজকে 19 নম্বর ওয়ার্ডে
আমরা 48 লক্ষ টাকার একটা পথশ্রী প্রকল্পের পেভার ব্লকের রাস্তার উদ্বোধন করেছি। সেখান থেকে করে 15 নম্বর ওয়ার্ডে পৌঁছালাম এবং এইখানে আজকে আমার পাশে তপন বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রয়েছেন, 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, অনেক কাউন্সিলর উপস্থিত রয়েছেন। এখানে আমরা আজকে দুটো রাস্তার উদ্বোধন করলাম, একটা হচ্ছে 31 লাখ টাকার আর একটা হচ্ছে 30 লক্ষ টাকা, এবং প্রায় দুটো মিলে 62 লক্ষ টাকার কাছাকাছি পথশ্রী প্রকল্প। সারা জলপাইগুড়ি শহরে আমরা যে প্রস্তাব পৌরসভা পাঠিয়েছিলাম সেই প্রস্তাব অনুযায়ী আজকে কিন্তু 21 কিলোমিটার রাস্তা হচ্ছে 14,33 লক্ষ টাকা খরচা করে পথশ্রী প্রকল্পে, এবং এর মধ্যে 1 টাকা কেন্দ্রের নেই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের পাড়া আমাদের সমাধানে জলপাইগুড়ি পৌরসভার পারফরমেন্স এই মুহূর্তে সমস্ত কর্পোরেশন এবং সারা বাংলার সমস্ত পৌরসভার থেকে এগিয়ে। 826টা আমরা টেন্ডার করেছিলাম, তার মধ্যে 334টা ই টেন্ডার এবং বাদবাকি ম্যানুয়াল টেন্ডার। সমস্ত কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছি এবং তার মধ্যে 418 টাকা সম্পূর্ণ করে দিয়েছি। তার মানে 50% উপর রেট আমরা কমপ্লিশন রেট করেছি, আমরা যেটা ফেব্রুয়ারির মধ্যেই শেষ করবো। এবং পথশ্রী সমস্ত প্রকল্প আমরা বিধানসভা নির্বাচনে নোটিফিকেশন হওয়ার আগেই আমরা কমপ্লিট করব। দেখুন, পদশ্রী প্রকল্পে আমার 3টি রাস্তা মানুষের দাবি ছিল দীর্ঘদিনের, যে রাস্তাগুলি যেহেতু একটু লো রোড, এখানে জল জমে, তাই পেপার ব্লক দিয়ে তৈরি করা যায় কিনা। তো আমরা দাবি এটা পৌরসভাতে জানিয়েছিলাম এবং পৌরসভা উদ্যোগ নিয়ে এই 3টে রাস্তারই অনুমোদন দিয়েছে। তার মধ্যে 2টি রাস্তার আজকে শুভ উদ্বোধন হলো, আর একটি রাস্তার রিপেয়ারিং কাজ হবে, সেটা পরবর্তী সময় উদ্বোধন হবে। তো আমরা সত্যি এটা গর্বিত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, জলপাইগুড়ি পৌরসভার কাছে, যে তারা আমাদের দাবিকে প্রাধান্য দিয়ে, আমাদের দাবিকে মর্যাদা দিয়ে এই রাস্তাগুলি তারা অনুমোদন দিয়েছে। ধীমান রায়ের রিপোর্ট, এবি নিউজ। থানার সামনে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির পাহাড়, দৃশ্য দূষণের পাশাপাশি ব্যস্ত রাস্তার উপরে গাড়ি দাঁড় করিয়ে রাখায় ছোট হয়ে এসেছে রাস্তা। ঘটে চলেছে একের পর এক দুর্ঘটনা। প্রতিকার চেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার দ্বারস্থ হলেন বাবুপাড়া এলাকার বাসিন্দারা। শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তার পাশেই থানা। কোতোয়ালি থানা এলাকায় কোনো গাড়ি দুর্ঘটনা ঘটলে সেই গাড়ি থানার সামনে এনে জড় করে রাখা হয়। এতে যেমন দৃশ্য দূষণ ঘটে, পাশাপাশি রাস্তা ছোট হয়ে আসায় প্রায় প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে বলে বাসিন্দারা অভিযোগ করেছেন। অভিযোগটা মানে এটা সমস্যাটা তো দীর্ঘদিনের, সবাই জানে, সারা জলপাইগুড়িবাসী জানে, এবং এটা জলপাইগুড়ির সমস্যা। কারণ জলপাইগুড়ির সমস্যা এই জন্যে যে এই রাস্তা দিয়ে সমস্ত গাড়ি ঘোড়া চলাচল করে, ডিএম অফিস, পিডব্লিউডি অফিস, স্কুল, সেন্ট পল স্কুল, শিশু নিকেতন স্কুল, গার্লস স্কুল, গভর্নমেন্ট গার্লস স্কুল, বহু ছাত্রছাত্রী এই রাস্তা দিয়ে যায়। এবং এখানে এই অ্যাক্সিডেন্টাল গাড়িগুলো দেখে এটা একটা দৃশ্য দূষণ হয়। এবং শুধু দৃশ্য দূষণই না, এখান দিয়ে যাতায়াতের সময় বিবিধ সময় তারাই অ্যাক্সিডেন্টের সম্মুখীন হচ্ছে। তো এই সমস্যা দীর্ঘদিনে আমরা বলেও কিছু সমাধান হয়নি। তা আমরা এখন চাইছি যে এটা সুষ্ঠু সমাধান হোক, এবং যার জন্যে সেদিনকে আমাদের পৌরপতি আমাদের পাড়াতে এসছেন, তাকেও আমরা আবেদন করেছি যে এটার সমস্যার সমাধান করার জন্যে। তো উনি বলেছেন যে ঠিক আছে, কোতোয়ালিতে একটা আবেদনপত্র দিয়ে আমাকে তার অনুলিপি দিয়ে, এবং আমি সমস্যাটা সমাধান যাতে সত্তর করা যায় তার চেষ্টা করি। রাস্তা তো প্রচুর জ্যামও হয়। জ্যাম তো অসম্ভব জ্যাম হচ্ছে, আর শুধু তাই না, এখন রাস্তা ভাঙার সুবাদে জল কাদা সব কিছু কেটে যাচ্ছে, বিশাল মানুষের মানে অসুবিধার সম্মুখীন হতে। আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই গাড়িগুলো এখান থেকে সরে যাক, রাস্তাটা সুষ্ঠুভাবে। এখানে একটা মিউনিসিপ্যালিটি ফুটপাথ তৈরি করেছে টাইলস দিয়ে, সেই টাইলসওয়ালা ফুটপাথটা দেখাই যায় না। যেখানে মানুষের হাঁটার একটা পথ করে দেওয়া হয়েছে বহু টাকা খরচা করে, সেখান দিয়ে হাঁটার তো সেই জায়গাটাই দেখা যায় না, সব গাড়িতে বন্ধ হয়ে যায়, অন্ধকার থাকে, এ থেকে ধুলো বালি। এখন রাস্তা ভাঙার সুবাদে আরও আমরা পাজল হয়ে গেছি এখন। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। 25 বছরের শিক্ষকতা জীবনের রীতি,
প্রিয় শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে বর্ণময় বিদায় সংবর্ধনা জলপাইগুড়ির ময়নাগুড়ি রোড হাই স্কুলের ছাত্রছাত্রীদের। 25 বছর ধরে স্কুলের শারীর শিক্ষার দায়িত্ব সামলেছেন দীপঙ্কর রায়। ছাত্রছাত্রীদের অত্যন্ত প্রিয় এই শিক্ষক সরকারের নিয়ম মেনে অবসর নিলেন। তার এই অবসরের দিনটিকে স্মরণীয় করে রাখতে ছাত্রছাত্রীরাই আনলেন সাদা ঘোড়া। তাতে প্রিয় শিক্ষককে বসিয়ে শোভাযাত্রা বের করে ছাত্রছাত্রীরা। শোভাযাত্রায় অংশ নেয় স্কুলের এনসিসি ইউনিট ও এনসিসি ব্যান্ডের ছাত্রছাত্রীরা। স্কুলের 1500 ছাত্রছাত্রীর পাশাপাশি প্রাক্তনী এবং শিক্ষক শিক্ষিকারাও অংশ নেন শোভাযাত্রায়। বর্ণময় বিদায় সংবর্ধনায় আপ্লুত শিক্ষক দীপঙ্কর রায় জানান, সরকারিভাবে অবসর, তবে জীবনের শেষ দিনটি পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে এই স্কুলের মাঠেই কাটাবেন তিনি। এই ভাবনা চিন্তাটা এসেছে মূলত ছাত্রছাত্রীদের মাথা থেকে। তারাই বলেছিল যে ঘোড়ার পিঠে করে স্যারকে যদি আমরা ফ্লাইওভার থেকে বরণ করে নিয়ে আসি, সাথে যদি আমাদের স্কুলের এনসিসি টিম এবং এনসিসির ব্যান্ড থাকে, তাহলে এটা খুব স্মরণীয় হবে। সেই থেকেই আমাদের এই ভাবনা, সেই জন্যই আজকে আমরা এই কাজটা করলাম। কিরকম লাগলো একজন শিক্ষক হিসাবে একজন শিক্ষককে যখন বিদায়? আমার তো ভীষণ ভালো লেগেছে এবং দীপঙ্কর বাবু ভীষণ আপ্লুত এবং এলাকার মানুষও খুবই আপ্লুত। তারা বলছে যে এইভাবে যে একজন শিক্ষকের বিদায় সম্বর্ধনা জানানো যায়, এটা তাদের কাছে জানা ছিল না। এটা তাদের কাছে একদম একটা অভিনব উদ্যোগ। অবশ্যই শিক্ষক এবং ছাত্রের মধ্যে বন্ডিং আগেও ছিল, এখনো আছে এবং দীপঙ্কর বাবু তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তিনি আবার প্রমাণ করলেন যে ছাত্র শিক্ষক ঐক্য যদি সঠিক থাকে, তাহলে সেখানকার উন্নতি অবধারিত। সেই হিসেবে বলতে যা আমার কাছে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, মানে অকল্পনীয় আমি ভালোবাসা পেয়েছি। আমি আমার ছাত্রছাত্রীদের যে ভালোবাসা পেয়েছি, আজকে আমার সরকারিভাবে এই বিদ্যালয়ের শেষ দিন হলেও আমি তাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমার বিদ্যালয়ের যে মাঠ আছে, যেখানে আমার বিদ্যালয়ের বাচ্চারা প্র্যাকটিস করে, আমি সেই মাঠে একদম আগে যেরকমভাবে থেকেছি, পরেও সেইভাবেই থাকবো। কারণ এদের যা ভালোবাসা, এদের এই ভালোবাসা আমার মনে হয় আমার বিদ্যালয়ের এই মাঠে না আসলে এই ভালোবাসা পাওয়া যাবে না। পৃথিবীর, আমার কাছে আশা, পৃথিবীর আর অন্য কোথাও এই মাঠে থাকাকালীন যে ভালোবাসা পেয়েছি, আমি অন্য কোথাও গিয়ে এই ভালোবাসা আমি পাবো না। আমি এই জন্য আমার যতদিন আমার শরীর দেবে, আমি ততদিন এই মাঠের সঙ্গে যুক্ত থাকবো। এই আশা আমি নিজের কাছে, না মানে নিজের বিশ্বাস, এটা আমার আছে। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। 2রা ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। সেই উপলক্ষে রবিবার জলপাইগুড়ি সদর ব্লকের ঝাকুয়াপাড়াস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে অনুষ্ঠিত হল একদিনব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা কর্মসূচি ও বিজ্ঞান প্রদর্শনী। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ও বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় প্রায় 200 জন ছাত্রছাত্রী। এদিন ছাত্রছাত্রীদের জন্য হাতে কলমে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শেখানো হয়, যার মাধ্যমে বিজ্ঞানের জটিল বিষয়গুলিকে সহজ ও আনন্দদায়কভাবে তুলে ধরা হয়। পাশাপাশি আয়োজন করা হয় দুর্লভ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম প্রদর্শনী। প্রদর্শনীর বিশেষ আকর্ষণ ছিল ডাইনোসরের ডিমের জীবাশ্ম, যা ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও উৎসাহ সৃষ্টি করে। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত জানান, ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং কুসংস্কার বিরোধী সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এই ধরনের শিক্ষামূলক ও সচেতনতা বৃদ্ধিকারী কর্মসূচির আয়োজন করা হবে বলে জানান তিনি। জানেন যে এই গুড শেফার্ড স্কুল জলপাইগুড়ি থেকে প্রায় 4 কিলোমিটার দূরে একটা গ্রামের মধ্যে ঝাকুয়াপাড়া, এখানে একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে। সেখানে এখানকার আশপাশের প্রচুর ছাত্রছাত্রীরা যারা পিছিয়ে পড়া এলাকা থেকে আসছে, তো এই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমরা সারাদিন ধরে আজকে জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব এবং এই স্কুল কর্তৃপক্ষের সাথে যৌথ উদ্যোগে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা এবং বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক বিভিন্ন আলোচনা সভার আয়োজন করেছি। মূল উদ্দেশ্য হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে তাদেরকে সংবেদনশীল করা, প্রকৃতি পরিবেশের প্রতি, বন্যপ্রাণীর প্রতি, সাপ সম্পর্কে তাদের সচেতন করা, কুসংস্কার সম্পর্কে তাদেরকে সজাগ করা এবং পাশাপাশি হাতে কলমে বিজ্ঞান শিক্ষাকে তাদের একটা পড়াশোনার বড় মাধ্যম হিসেবে তুলে ধরা। আপনারা জানেন যে যেভাবে বিজ্ঞানের প্রতি আগ্রহ কমে আসছে আর কি, এবং নানান রকম প্রতিবন্ধকতা বিদ্যালয়ের স্তরগুলোতে বিশেষ করে আমরা সেই অর্থে পরিকাঠামো থাকে না হাতে কলমে বিজ্ঞান শিক্ষার, তো সেটারও একটা সুযোগ আমরা করে দিয়েছি। ফলে ওভারঅল আজকে সারাদিন ধরে বিভিন্ন বিষয়
বিজ্ঞানের প্রতি আগ্রহ করে তোলার জন্য এই উদ্যোগ, এবং এই উদ্যোগের পাশে এখানকার সকল গ্রামবাসী, স্থানীয় মানুষ এবং এই বিদ্যালয় কর্তৃপক্ষ পাশে দাঁড়িয়েছেন আমাদের। হ্যাঁ, এই প্রদর্শনীটা আমাদের বলতে পারা যায় যে এটা আমাদের বিজ্ঞান মডেল এবং তার সঙ্গে আমাদের যে বিভিন্ন সংগ্রহ আছে, মানে প্রাকৃতিক সম্পদগুলোর, তার একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে, যেখানে এখানে বেশ কিছু দুর্লভ প্রাণী, উদ্ভিদ এবং তাদের জীবাশ্ম এবং খনিজ পদার্থ বিভিন্ন আনা হয়েছে, যেগুলো আমরা এখানকার ছাত্রছাত্রীদের কাছে এই বিষয়গুলো সম্পর্কে তাদেরকে জানাচ্ছি এবং তারা ভীষণ রকমভাবে আগ্রহী, কারণ এইগুলো তাদের আলাদা করে বিদ্যালয় স্তরে বা কোথাও দেখা বা এটাকে আত্মস্থ করার সুযোগ নেই, যে সুযোগটা আমরা এখানে করে দিচ্ছি। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গের অত্যন্ত জাগ্রত মা লোটা কালী দেবীর বাৎসরিক পুজো এবং উৎসব এবারে 69 বছরে পদার্পণ করল। 6 দিন ব্যাপী চলবে মেলা আর উৎসব। জলপাইগুড়ির মোহিতনগর সংলগ্ন করলা নদীর ওপরে রয়েছে এই মন্দির। আগে এই মন্দিরে প্রবেশের জন্য কোনো সেতুর ব্যবস্থা ছিল না, তবে বর্তমানে লোটা দেবী মন্দিরে যাওয়ার জন্য সেতুর ব্যবস্থা হয়েছে। লোটা দেবীর অগণিত ভক্তদের যাতায়াতের সুবিধার জন্য প্রতিশ্রুতি অনুযায়ী সেতু নির্মাণের উদ্যোগ নেন বিধায়ক। অবশেষে এনবিডিটির সাহায্য নিয়ে সেতু নির্মাণ হওয়ায় এবছর থেকে উপকৃত হচ্ছেন বহু ভক্ত। পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিধায়ক প্রদীপ কুমার বর্মা। হ্যাঁ, এটা তো দীর্ঘদিনের একটা ইচ্ছে ছিল। এখানে যারা অগণিত পুণ্যার্থীরা এখানে আসেন পুণ্যার্জন করার জন্য লোটা দেবীর এই জাগ্রত মন্দিরে, সেখানে তাদের যাওয়া আসার জন্য যে কষ্টটা ছিল সেটা আমরা উপলব্ধি করতাম, এবং আমার আগের নির্বাচনের ফল প্রকাশের পরেই আমি এখানে এসে কথা দিয়েছিলাম যে আমাদের এই লোটা দেবীর মন্দিরে আসবার জন্যে যে করলা নদী পেরিয়ে, জল পেরিয়ে এখানে আসতে হয়, সেই ব্যাপারটা কমাবার জন্য, লাঘব করবার জন্যে এখানে একটি ব্রিজ এবং তার সঙ্গে অ্যাপ্রোচ রোড তৈরি করার জন্যে আমি সচেষ্ট হব, এবং সেই হিসেবেই আজকে এই আগামীকালের 69তম লোটা দেবী মন্দিরের পুজোর প্রাক্কালে আজকে এখানকার এই অ্যাপ্রোচ রোড এবং সুন্দর একটি ব্রিজ আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক আনুকূল্যে এটা করতে পেরেছি। এই জন্যে আমি বিশেষভাবে গর্বিত ফিল করি, এবং এখানকার যারা জনসাধারণ রয়েছেন তাদের অকুণ্ঠ সহযোগিতায় এই কাজটি করা সম্ভব হয়েছে। আমি সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ প্রকাশ করছি। অমিত বণিকের রিপোর্ট। চলতি মাসের 11 তারিখ ভোরের আলো থানার অন্তর্গত বিন্ডাকুড়ি গ্রাম পঞ্চায়েতের শাহুডাঙ্গি এলাকার পাঘালুপাড়ার একটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় মন্দিরে পুজোয় ব্যবহৃত একাধিক পিতলের নানাবিধ সামগ্রী চুরি যায়। ঘটনার পরই তদন্তে নামে ভোরের আলো থানার পুলিশ। থানার ওসি সুদীপ দত্তের নেতৃত্বে তদন্তে নেমে পুলিশ 2 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃতদের নাম ভাষা রাজবংশী ও আকাশ রায়। তারা আদর্শপল্লী ও ভোলামোড় এলাকার বাসিন্দা বলে খবর। পুলিশ সূত্রে আরও জানা যায়, ধৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার সময় চুরি যাওয়া পুজোর ব্যবহৃত বিভিন্ন পিতলের সামগ্রী এবং একটি গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। দার্জিলিং প্রথমবারের মতো নিজের জন্মদিন উদযাপন করল। আধুনিক দার্জিলিংয়ের ভিত্তি স্থাপনকারী ক্যাপ্টেন জর্জ এলবার লয়েডের সমাধিতে মোমবাতি প্রজ্বলন করে দার্জিলিংয়ের কয়েকজন সামাজিক কর্মী প্রথমবার দার্জিলিংয়ের জন্মদিন পালন করেন। জন্মদিন উদযাপনে উপস্থিত নাগরিকরা দাবি করেন যে দার্জিলিং সিকিমের অংশ ছিল, কখনোই বাংলার অন্তর্ভুক্ত ছিল না। সিকিম বিলয় নামক এক রাজনৈতিক দলের মহাসচিব শঙ্কর হাং সুব্বার বক্তব্য অনুযায়ী 1835 সালের 1 ফেব্রুয়ারি সিকিমের চোগিয়াল দার্জিলিং অঞ্চল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে হস্তান্তরের চুক্তিতে স্বাক্ষর করেছিলেন।
এই জন্মদিন উদযাপনের মূল উদ্দেশ্য দার্জিলিংয়ের সমৃদ্ধ ইতিহাসকে তুলে ধরা এবং আধুনিক দার্জিলিংয়ের ভিত্তি স্থাপনকারী ক্যাপ্টেন জর্জ এলমার লয়েডকে সম্মান জানানো। সমাজকর্মী অনন্ত শর্মার মতে, ইতিহাস অনুযায়ী দার্জিলিং পূর্বে সিকিম রাজ্যের অন্তর্ভুক্ত ছিল, যার বিস্তৃতি পূর্ব নেপাল পর্যন্ত ছিল। আনুমানিক 1700 সালের দিকে নেপাল দার্জিলিং আক্রমণ করে এবং তিস্তা নদী পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগের তথ্য অনুযায়ী 1816 সালের সুগৌলি চুক্তির পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি নেপালকে পরাজিত করে এবং নেপালকে বিস্তীর্ণ ভূখণ্ড ছেড়ে দিতে হয়। এরপর দার্জিলিং পুনরায় সিকিমের হাতে ফিরিয়ে দেওয়া হয়। তবে কিছু বছর পর নেপাল ও সিকিমের মধ্যে আবারও বিরোধ শুরু হয়। এই বিরোধের সমাধানের জন্য 1828 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্যাপ্টেন লয়েড ও জে ডাব্লিউ গ্রান্টকে পাঠায়। ঘুম পৌঁছানোর পর লয়েড দার্জিলিংয়ের প্রাকৃতিক সৌন্দর্যে অত্যন্ত মুগ্ধ হন। চোগিয়ালের সঙ্গে দার্জিলিং অঞ্চল ভাড়ায় নেওয়ার চুক্তির দায়িত্ব লয়েডের উপরই অর্পিত হয়। 1841 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিকিমকে ক্ষতিপূরণ হিসেবে 23,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয়, যা 1846 সালে বাড়িয়ে 26,000 টাকা করা হয়। পরবর্তীতে ক্যাপ্টেন লয়েড দার্জিলিংয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। এরপর আর্চিবাল্ড ক্যাম্পবেলকে দার্জিলিংয়ের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়। তার উদ্যোগে এখানে স্বাস্থ্য কেন্দ্র স্থাপিত হয় এবং পাহাড়ে চা চাষের সূচনা হয়। 1865 সালে 76 বছর বয়সে ক্যাপ্টেন লয়েডের মৃত্যু হয় এবং তাকে লেবংকার্ট রোডের পুরনো কবরস্থানে সমাহিত করা হয়। এই স্থানটিকে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জাতীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে ঘোষণা করেছে। জন্মদিন উদযাপন অনুষ্ঠানে কেক কাটা হয় এবং কবরস্থান এলাকায় একটি বৃহৎ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। বর্তমানে যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কবরস্থানটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। এই পরিচ্ছন্নতা অভিযানে বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। किया और ये क्यों किया? आज 1 फरवरी को कैप्टन लॉयड जिनका स्मारक है पीछे, उन्होंने सिक्किम के राजा के साथ संधि किया था फरवरी 1 को। तो उस कारण हम दार्जिलिंग के सिटीजन आज सेलिब्रेट कर रहे हैं। दार्जिलिंग बर्थडे सेलिब्रेशन कर रहे हैं। उस ट्रीटी क्या साइन किया? पहले सिक्किम का था दार्जिलिंग, उस दिन के बाद दार्जिलिंग अलग हुआ सिक्किम से। अच्छा, तो आज आप लोग ने ये बर्थडे मनाया? आज बर्थडे मना रहे हैं। एक अवेयरनेस क्रिएट करने ट्राई कर रहे हैं। ये पहली बार है ना? सब पहली बार है, क्योंकि कोई बात नहीं करता इसके बारे में। आज थोड़ा बात करके अवेयरनेस बढ़ाने के लिए ट्राई कर रहे हैं। 1825 साल में जो एग्रीमेंट, जो शर्तनामा ब्रिटिश सरकार से सिक्किम छगल का हुआ था, इसीलिए दार्जिलिंग का ये जो भूभाग है तत्कालीन ब्रिटिश इंडिया में मिला हुआ था। ये प्रूफ करता है कि ये भूभाग, ये टेरिटरी बंगाल का नहीं है। और उसके बाद 1956 में जो एब्सोल्यूट एरिया एक्ट कानून पास किया, उसके तहत जो 1835 में ये डीड ऑफ ग्रांट के मार्फत जो भूभाग ईस्ट इंडिया कंपनी में मिला हुआ था ब्रिटिश सरकार में, तब ये रेलिंग और खर्मी स्टेट जो सिक्किम का एक स्टेट था, वो 1835 में नहीं मिला हुआ था। और आज 1954 में जब एब्सोल्यूट एरिया लागू हुआ था, उसके बावजूद वहाँ के लोगों, कर्मी स्टेट और रेलिंग स्टेट, जो आज हम पुलबजार और बिजनबारी बोलते हैं, वहाँ की सिटीजन ने, वहाँ की जनता ने 1956 तक उसका रॉयल्टी, उसका टैक्सेशन सिक्किम दरबार के पास दिया हुआ है। ये प्रूफ करता है कि दार्जिलिंग वाज नेवर ए पार्ट ऑफ बंगाल। यही आधार है हमें बंगाल से अलग होना चाहते हैं। मूल ये सेपरेशन फ्रॉम बंगाल का मूल तत्व डीड ऑफ ग्रांट है और वो एब्सोल्यूट एरिया एक्ट है। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। এসআইআর এর নামে হয়রানির অভিযোগে রাজগঞ্জে তৃণমূলের মহামিছিল। কেন্দ্রীয় বাজেটে আশা না পুরিল, বাজেট নিয়ে হতাশ উত্তরের চা মহল।
25 বছরের শিক্ষকতা জীবনের ইতি, প্রিয় শিক্ষককে ঘোড়ায় চড়িয়ে বর্ণময় বিদায় সংবর্ধনা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।